तमाम दिल्ली वासियों को भारतीय जनता पार्टी की बम्पर जीत पर दिली मुबारकबाद। मेरी मेहनत, मेरा वोट, मेरी दुआ कामयाब हो गई और दिल्ली में भारतीय जनता पार्टी जीत गई। दिल्ली में एक ऐसे अध्याय का खात्मा हुआ जिसने मुसलमानों को ठगने का काम किया है, और सिर्फ मुसलमानों को नहीं, मुसलमानों के जो इमाम हैं उनको भी ठगने का काम किया है। इसलिए उसकी हार निश्चित थी, हार गया। एक अध्याय, एक बुरे वक्त का खात्मा हो गया। मैंने बधाई देने के लिए पीएमओ में कांटेक्ट किया है। मैं श्री नरेंद्र मोदी जी से दिल्ली की जीत पर बधाई देने के लिए उनसे टाइम मांगा है, और मुझे उम्मीद है कि जल्द ही मुझे श्री नरेंद्र मोदी जी मिलने का टाइम देंगे और मैं उनको जीत की बधाई दूंगा। ये बधाई इसलिए भी बनती है कि उनकी मेहनत, उनका प्रयास, उनकी जद्दोजहद, उनकी लगन इसमें 100% शामिल है। इसलिए दोस्तों, आज जश्न का दिन है, खुशी मनाइए और सेलिब्रेट कीजिए। थैंक यू। मोदी 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 मोदी, भारत माता की, श्री नरेंद्र मोदी जिंदाबाद। সাজিদ রশিদি, প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন, যার বক্তব্য ভোটের দিনেই একটা সামনে এসছিল আর আমি পরদিনে দেখিয়েছিলাম। উনি কি বলেছিলেন সেই দিন, উনি কেন বিজেপিকে ভোট দিয়েছেন তার একটা ব্যাখ্যাও দিয়েছিলেন। আর আজকেও দেখছি, আজকে যখন রেজাল্ট আউট হয়েছে এবং বিজেপি জিতেছে, দিল্লিতে ক্ষমতায় এসেছে, আজকেও উনি একটা বক্তব্য ছেড়েছেন এবং বললেন যে একটা খারাপ অধ্যায় শেষ হলো, মুসলিমদেরকে ঠকানো হচ্ছিল, ইমাম সাহেবদেরকে ঠকানো হচ্ছিল, সেই পর্বের সমাপ্তি ঘটেছে। আমি আমার দোয়া কামিয়াব হয়ে গেছে, আমার মতো করে আমি চেষ্টা করেছি। আর নরেন্দ্র মোদি যিনি বিরাটভাবে লড়েছেন, তার যুদ্ধ লগন সেটা সফল হয়েছে। উনাকে আমি অভিনন্দন জানাতে চাই। আমি কন্ট্যাক্ট করেছি পিএমও দপ্তরের সঙ্গে, আমি সাক্ষাৎ করতে চাই, সামনে থেকে অভিনন্দন জানাতে চাই। আশা করি সময় পাবো, আমি অভিনন্দন জানাতে যাব। আর যে জয় এসছে এর জন্য সেলিব্রেট করতেও বললেন। মানে যেটা হওয়ার ছিল সেটা হয়েছে, আর যাদের যাওয়ার ছিল তারা চলে গেছে, এটাই বলার চেষ্টা করেছেন এই ইমাম সাহেব। এবং উনি হচ্ছেন প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন, এই যে সংস্থা, তার প্রেসিডেন্ট। তো দর্শক, এই হচ্ছে বক্তব্য, ভোটের দিনের বক্তব্য। নিশ্চয়ই আপনারা, আমি জানি না আপনারা সবাই সেটা দেখেছেন কিনা, আমি সেটা দেখাবো। তো আজকের যে বক্তব্য যেটা সামনে এসছে এটা আপনাদের সামনে রাখলাম। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি আজকে ওটাও দেখাই, ভোটের দিন অর্থাৎ 5 তারিখে উনি যে বক্তব্যটা ছেড়েছিলেন সেটা কি ছিল, উনি কি বলেছিলেন। উনি বিজেপিকে প্রথমবার ভোট দিয়েছেন বলেছিলেন, কেন ভোট দিয়েছি সেটার তারও একটা ব্যাখ্যা দিয়েছিলেন। আমি দর্শক আপনাদেরকে এই যে এটা আপনাদেরকে আজকে আরো একবার শোনাই, উনি কি ব্যাখ্যা দিয়েছিলেন। এবং ওনার সেই ভিডিও দেখিয়ে আমি যখন দিল্লি থেকে ফিরছিলাম, দিল্লি এয়ারপোর্টে বসে বসে একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে ওনার কথার কি গুরুত্ব আছে, এই যে বক্তব্যের কি গুরুত্ব আছে। তো উনি কি বলেছিলেন দর্শক, ভোট দিয়ে আজকে আরো একবার শুনুন। दोस्तों, मैंने वोट कर दिया है। दिल्ली में किसकी सरकार बने इसके लिए, और मैंने ये वोट किसको किया है आपको सुनकर बड़ा आश्चर्य होगा।
मैंने ये वोट भारतीय जनता पार्टी को किया है। जिंदगी में पहली बार मैंने भारतीय जनता पार्टी को वोट किया है। क्यों किया है, इसके पीछे बहुत सारे रीजन हैं। अब तक मुसलमानों पर एक एलिगेशन ये लगता रहा कि भारतीय जनता पार्टी को हराने के लिए मुसलमान वोट करता है, लेकिन ये मैंने वोट इसलिए किया आज बीजेपी को कि दिल्ली के अंदर बीजेपी जीते। और भी इसके पीछे रीजन है, आप मुझसे कमेंट कर सकते हैं, बात कर सकते हैं। बहुत शुक्रिया। এটা ভোটের দিনে বলেছিলেন, এই না যে আজকে জিতে গেছে বিজেপি বলে আজকে উনি ভালো সাজছেন বিজেপির কাছে, এটা না, কিন্তু উনি ভোটের দিনেই এটা বলে দিয়েছিলেন। তখনও ভোট চলছে, তখনই বলে দিয়েছিলেন যে আমি বিজেপিকে ভোট দিয়েছি। পরে বললে একটা আলাদা মানে দাঁড়াতো যে নিজে ভোট দেননি, খামাখা এখন বলছেন। কিন্তু না, উনি কিন্তু ভোটের দিন, মানে ওনার কথা শুনে হয়তো অনেকে প্রভাবিত হতে পারেন। ইমাম সাহেব বলছেন বিজেপিকে ভোট দিয়েছেন, তার মানে তো বিজেপিকে ভোট দেওয়া যায়। ফলে উনি এমন সময় কথাটা বলেছিলেন, সেটা কিন্তু বিজেপির পক্ষেই বিষয়টা গেছে। তো যাই হোক, উনি সেই দিন ওই কথাটা বলেছিলেন, আজকে মানে সেদিনও উনি জয়ের পক্ষেই কথাটা বলেছিলেন। আর আজকে জয়টা যখন এসছে, উনি সেটাও আজকে ওনার রিয়াকশন যেটা হয়েছে সেটা উনি ব্যক্ত করেছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন সেটাও বলার চেষ্টা করছেন। এবং ওই দিনে যে কথাটা বলেছিলেন যে একটা মিথ হয়ে গেছে যে মুসলিম মানেই হচ্ছে বিজেপিকে হারানোর জন্য ভোট দেয়, মানে যেদিকে ভোট দিলে বিজেপি হারবে সেই দিকে মুসলিমরা ভোট দেয়, এই মিথ হয়ে গেছে। আমি কিন্তু মিথ ভাঙছি, আমি বিজেপিকে জেতানোর জন্য ভোটটা দিচ্ছি। এটা একটা, আরো অনেক কারণ রয়েছে, যারা জানতে চান কন্ট্যাক্ট করতে পারেন বলে উনি বলেছিলেন বা কমেন্ট করতে পারেন। আর আজকে টোটালটার মধ্যে একটা ব্যাখ্যা দিলেন যে ঠকানা বা খেলা মুসলিমদেরকে নিয়ে এরকম হয়েছে আর ইমাম সাহেবদেরকে নিয়েও চলছে। উনি তো নিজে ইমাম সাহেব, উনি হয়তো আরো ভালো করে জানবেন কি ভুক্তভোগী ওনারা হচ্ছে। তো এইসব চলবে না, এইসবের অধ্যায়ের সমাপ্তি ঘটে গেছে, নতুন একটা অধ্যায় আসছে এবং ওনার আশ্বাস, বিশ্বাস, ভরসা নরেন্দ্র মোদী তার দল ভালো কিছু করবে এবং সেখানে ওনারাও লাভবান হবেন, এটা কোথাও একটা ভেবেছেন এবং সেই বার্তা ভোটের দিন থেকে দেওয়া শুরু করেছেন। আবারও বলছি, ভোটের রেজাল্টের পরে আজকে দিচ্ছেন তা না, ভোটের দিন, যে দিনটা অনেক ফ্যাক্টর, তো সেই দিনে উনি দিয়েছেন, তো আজকেও এটা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে সত্যি বিজেপি কতটা লাভবান হয়েছে ওখানে মুসলিম ভোটের দ্বারা। দর্শক, সেসব নিয়ে তো হয়তো কিছু কেমন চর্চা আপনারা হয়তো দেখছেন। ওখানে অনেকগুলো আসন মুসলিম অধ্যুষিত বা মুসলিম ফ্যাক্টর অনেক আসন রয়েছে, যেমন চাঁদনি চক রয়েছে, মুস্তাফাবাদ রয়েছে, মাটিয়া মহল রয়েছে, বাবরপুর রয়েছে, শিলমপুর রয়েছে, ওখলা রয়েছে, বল্লিমারান রয়েছে, তারপরে জাংপুরা রয়েছে, এরকম অনেকগুলো আসন রয়েছে। তো সব থেকে নজর কাড়ছে, যেটা সব থেকে বেশি নজর কেড়েছে সেটা হচ্ছে মুস্তাফাবাদ সংখ্যালঘু অধ্যুষিত একটি এলাকা, কিন্তু সেখানে বিজেপি প্রার্থী জিতে গেছে। আমি দর্শক আপনাদেরকে একটু ওয়েবসাইট থেকে দেখাতে পারি, এটা নির্বাচন কমিশনের ওয়েবসাইট, টোটাল রেজাল্ট তো এটা দেখছেন। আর আমি যেটা বলছিলাম যে মুস্তাফাবাদ 69 নম্বর, এই যে দেখুন রেজাল্ট, দেখুন দর্শক, এখানে কিন্তু প্রচুর মুসলিম ভোটার। এই যে মোহন সিং বিস্ত, উনি কিন্তু বিজেপি 17,000+ ভোটে উনি কিন্তু জিতে গেছেন, আম আদমি পার্টি সেকেন্ড পজিশন। আচ্ছা, এখানে মিম একটা প্রার্থী দিয়েছিল, তারাও কিন্তু ওর একটা ভোট মাইনাস করেছে, কিন্তু মাইনাস করলেও মানে সংখ্যালঘু ভোট এই বিজেপি প্রার্থীর দিকে গেছে, কিছুটা হলেও গেছে, সেটাও কিন্তু পলিটিক্যাল এক্সপার্ট যারা আছেন তারা বলছেন। আরেকটা সিট যেটা হচ্ছে জংপুরা, যেখানে মনীষ সিসোদিয়া আম আদমি পার্টি প্রার্থী হয়েছিলেন, যেখানে উনি হেরেছেন 41। এই যে দেখুন মনীষ সিসোদিয়া, এটাও কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত একটি এলাকা। এখানেও দেখুন বিজেপি প্রার্থী, উনি খুব লো মার্জিনে হলেও 675 দেখতে পাচ্ছি এখানে হিসেবটা দেখা যাচ্ছে, উনি কিন্তু জিতেছেন, মনীষ সিসোদিয়াকে হারিয়ে দিয়েছেন। এটাও কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। তো ফলে দর্শক, যেটা আর কি বলার, এবং আরো অনেক মানে সংখ্যালঘু এলাকা সেন্টার আছে, সেখানে হয়তো বিজেপি জিততে পারেনি, কিন্তু ভোট পার্সেন্টেজ বেড়েছে। ভোট পার্সেন্টেজ একটা বেশ একটা নজর কাড়ার মতো কিন্তু বেড়েছে।
তার মানে যেটা অনেকে মনে করছেন যে দিল্লির এই যে ভোট হলো, এখানে কিন্তু সংখ্যালঘুরাও ভোট দিতে শুরু করছেন। এই সেন্সই বলছি, আগে ভোট তো দিত না, প্রচন্ড বিজেপি অ্যালার্জি ছিল, কিন্তু তারাও কিন্তু ভোট দিতে শুরু করছেন। এবং ইমাম সাহেবরাও বলছেন যে আমাদেরকে নিয়ে খেলা হচ্ছে, সুতরাং আমাদেরকেও সজাগ হতে হবে এবং আমাদের ভালোটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমি দর্শক এই বক্তব্য আমি এয়ারপোর্টে বসে বসে দিয়েছিলাম, মানে এই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আজকালকার দিনে পাগলেও নিজের ভালো বোঝে। এই যে মুসলিম কমিউনিটি একটা ভেবে নিয়েছে যে বিজেপি মানেই হচ্ছে অ্যান্টি মুসলিম, সুতরাং তাদেরকে সমর্থন করব না। তাতে কার ক্ষতি হবে? বিজেপি তো সমর্থন করতো না, একেবারেই করতো না বললে ধরা যায়। এই যে দিল্লিতে ভোট হয়েছে, এখানেও কি পুরোপুরি মুসলিমরা বিজেপিকে সমর্থন করেছে? তবুও বলছে, আগেও তো একদমই করতো না, তো বিজেপি ক্ষমতায় আসেনি। তারা সেন্টারে আছে, বিভিন্ন রাজ্যে আছে, একের পর এক রাজ্যে ক্ষমতায় চলে আসছে। তো কি হয়েছে? সংখ্যালঘু মুসলিমরা তারা যদি মনে করে যে আমরা বিজেপিকে ভোট দেব না, তাতে বিজেপির কি যায় আসে? সংখ্যালঘু মুসলিমদের ভোট ছাড়াও কিন্তু বিজেপি ক্ষমতায় চলে আসে, তার প্রমাণ বহু ক্ষেত্রে তারা দেখিয়েছে। তাহলে বিজেপির কোনো ক্ষতি নেই, তাহলে ক্ষতিটা কার? মুসলিমদের ক্ষতি। কেন ক্ষতি? কারণ বিজেপিও কোথাও বুঝে যাচ্ছে যে মুসলিম ভোট মুসলিম ভোট আমাদের দিকে আসবে না, মুসলিম ভোট আমাদেরকে দেবে না। যতই ওদের কাজ করি, সরকারি আবাস দেওয়ার চেষ্টা করি, সরকারি সাহায্য দেওয়ার চেষ্টা করি, ওরা আমাদের দিকে ভোট দেবে না। ওদের সেই ধর্মীয় কিছু সেন্টিমেন্ট, সেটা মাথায় রেখে চলবে। সরকারি উন্নয়নের কাজ যতই হোক, ওরা আমাদেরকে ভোট দেবে না। এটা ভেবে নিয়ে এখন বিজেপির লোকেরাও ডিরেক্টলি বলতে শুরু করেছেন, হিন্দুরা এক হও, মুসলিম ভোট আমরা চাই না, যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে, তারা বলতে শুরু করেছেন। দেখবেন এই বাংলাতেও দেখবেন বলা শুরু হয়েছে, যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে। শুভেন্দু অধিকারী নিজে বলেছেন। তো এই কথাগুলো কিন্তু আগে বলতেন না, শুভেন্দু অধিকারী কিন্তু কথাগুলো আগে বলতেন না। তারা যখন দেখেছেন যে একের পর এক রেজাল্ট, সেখানে মুসলিম ভোট আসছে না, সেই জন্য তাহলে ওদের জন্য ভেবে লাভ নেই, তাহলে মুসলিম ভোট আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। তাহলে আমাদেরকে যখন মুসলিম ভোট আমাদের বিরুদ্ধে, মানে আমাদেরকে অ্যান্টি মুসলিম ভাবছে, তাহলে আমরা যারা আছি হিন্দুরা, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে আমাদেরকে সেই ডাকটা দিতে হবে, সেই ডাকের মাধ্যমেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের রেজাল্টটা আনতে হবে। তো এই ডাক বিভিন্ন রাজ্যে হয়েছে। হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দেওয়া হয়েছে। যোগী আদিত্যনাথ ডাক দিয়েছেন, বলেছেন বাঁটেগা তো কাটেগা, বেটে গেলে কেটে যাবে, সুতরাং এক থাকতে হবে, স্লোগান এসেছে। মহারাষ্ট্রে সেই স্লোগানের কাজ হয়েছে। তো এই আর কি, যখন মুসলিম ভোট আসবে না তারা নিশ্চিত হয়ে যাচ্ছেন, তো কেন তাদের জন্য সময় নষ্ট করা? এবং দেখবেন এখন মুসলিম প্রার্থীও দিচ্ছে না বিজেপি, মন্ত্রীও করছে না। মন্ত্রী আর কি ওরা, আগে তো এমপি হতে হবে, তো প্রার্থী দিচ্ছে না বিজেপি। তারা কিভাবে নিচ্ছে, দূর ফালতু সময় নষ্ট করে লাভ নেই, আমাদেরকে আমাদের এই যে হিন্দু ভোট, এদের উপরে ভরসা করে লড়তে হবে, এখান থেকে আমাদেরকে যা করার করতে হবে। তাহলে হচ্ছেটা কি? তাহলে বিজেপিকে অচ্যুত করতে গিয়ে এখন মুসলিমও অচ্যুত হয়ে যাচ্ছে বিজেপির থেকে। অথচ বিজেপি তার ক্ষমতা তারা দখল করে ফেলছে, তারা ক্ষমতায় চলে আসছে, কিন্তু মুসলিমদের না তারা আটকাতে পারছে, না তারা মন পাবে। কি করে মন পাবে? দিনের পর দিন যদি তুমি অ্যান্টি বিজেপি স্ট্যান্ড নিয়ে থাকো, তোমাকে কেন ভালোবাসবে? তোমাদের ব্যাপারে কেন চিন্তা করবে? হয়তো বলবেন সরকার সবার জন্য, ঠিক আছে, সরকার সবার জন্য বলি তো সবকা সাথ সবকা বিকাশ বলে সরকারি আবাসগুলো তো দেওয়া হচ্ছে, তো কিন্তু ভোট যখন হচ্ছে তখন ভোট দিচ্ছে না। তো এই তো একটা ব্যাপার, তো তাদেরকেও সেইভাবে ফোকাস করে চলতে হচ্ছে। এখান থেকে একটা মানে দূরত্ব তৈরি হচ্ছে, হবারই কথা। তো এটা কার দোষ? যখন আমি আটকাতে পারবো না বিজেপিকে, তখন আমি কেন তাদের উন্নয়নে সামিল হব না? আর আমরা কেন ওই কিছু মানে বগলে ইট নিয়ে কেন চলবো সাম্প্রদায়িক ইস্যুগুলোকে, যেগুলোর আমরা কোনো সমাধান করতে পারবো না? এখনো সেই বাবরি মসজিদ নিয়ে চলবেন? বাবরি মসজিদ বিতর্কিত বিষয়, তার বিষয়ে সুপ্রিম কোর্ট বিচার করে দিয়েছে। আপনারা পারবেন সেখানে রাম মন্দিরকে ভেঙে মসজিদ করতে? পারেন কখনো? সুপ্রিম কোর্ট যেখানে বিচার করে দিয়েছে, তো সেই ইস্যুতে কেন এখনো সেটাকে নিয়ে ভাবছেন? যতক্ষণ না এই হচ্ছে কি বদলা নেবেন? ভেঙে মসজিদ করতে পারবেন? একটা সুপ্রিম কোর্টের অর্ডার যেখানে হয়ে গেছে, আর মসজিদের জন্য জায়গা দিয়ে দেওয়া হয়েছে, সেখানে মসজিদ করার কোনো হেলদোল নেই। আজও জায়গাটা ফাঁকা, গরু চড়ছে, সেখানে মসজিদ করার নেই। শুধু ওই ইগো, ভীষণ ইগো, যেন ওখানেই নামাজ পড়তে হবে, না হলে আমাদের আর জান্নাত পাওয়া যাবে না। অদ্ভুত ব্যাপার। সহনশীলতা বলে কিছু নেই। আর কোর্টের যে মানে রায়, সেটা মান্যতা দেওয়ার বলে কিছু নেই। যেটা কোর্টের রায়, দেশের আইনকে মেনে চলার কথা বলেছে ইসলাম।
একটা বিতর্কিত বিষয়, সেখানে কোর্ট যখন ফয়সালা করে দিচ্ছে, কেন আমরা সেটা নিয়ে পড়ে থাকবো? আর কিছু ভয় দেখানো কেস, আমরা যদি না থাকি তাহলে এনআরসি, সিএএ তাহলে করে দিয়ে সব দেশের বাইরে বার করে দেবে, সব যেন বাইরেই বের করে দিচ্ছে। এত রাজ্যে বিজেপি রয়েছে, সব দেশের বাইরে মুসলিমরা চলে গেছেন, সব চলে গেছেন। এবার কি হচ্ছে, এই বক্তব্য 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 দিতে 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 সত্যিই এবার একটা আক্রোশ তৈরি হচ্ছে। সত্যিই বিজেপির অনেকের মধ্যে, সবার না, অনেকের কারো কারোর মধ্যে একটা তৈরি হচ্ছে যে এরা তো ওই রকম, এরা ওই রকম, এরা আমাদেরকে সাপোর্ট করবে না, উল্টে আমাদের বিরুদ্ধে এইসব করবে, অমক তমক। সুতরাং কেন ওদের দিকে তাকাবো? তাহলে কি হচ্ছে, আমরা ভালো নজরে আসতে পারছি না। আর আমি আগের দিনে বলেছি, আপনারা যতই মুভমেন্ট করুন, যাই করুন, কিচ্ছু আটকাতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আপনাদের সেই পাওয়ার কোথায়? ওই এখন পশ্চিমবঙ্গে দিদি আছেন বলে কিছু জোর জুলুম বা নিজেদের মতো করে ভাবার থাকার চেষ্টা করছেন, অনেক কিছুতে পার পেয়ে যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি যখন এখন সেন্টারে রয়েছে বিজেপি, কি করতে পারছেন? এই যে ওয়াকআপ বিল নিয়ে খুব চিৎকার করছেন, কি করবেন? যাই করুক, যেভাবেই করুক, যদি মনে করে কেন্দ্রীয় সরকার এইভাবে আমরা প্রজেক্ট করবো, সেটাই চালু হয়ে যাবে। আপনারা রুখতে পারবেন না। কি করে রুখতে পারবেন? আপনার ক্ষমতা কোথায়? শুধু চিৎকার, ওই কিছু ভাঙচুর করা ছাড়াই ক্ষমতা আপনাদের কি আছে? পারবেন আটকাতে? কেন আপনারা ওই পন্থা ছেড়ে দিয়ে এই পন্থায় আসছেন না, যেটা আমাদের বিরুদ্ধে বলে মনে হচ্ছে? আমরা চলো ওদের সঙ্গে বসে আলোচনা করে আমরা একটা আমাদের প্রস্তাব রাখবো, সেইগুলো যাতে একটু মেনে চলা হয়। মানে এই পন্থায় কেন আসছেন না? আর এই পন্থায় আসতে গেলে তাহলে উন্নয়নে সামিল হতে হবে, তাহলে ওই রকম মানে বিভেদ করে থাকলে চলবে না, অচ্ছুত করে থাকলে চলবে না। ভাবতে হবে বিজেপি একটা পলিটিক্যাল পার্টি, কংগ্রেস একটা পলিটিক্যাল পার্টি, আরো সব পলিটিক্যাল পার্টি, সবাই পলিটিক্যাল পার্টি। কোনো পার্টির কিছু কিছু ক্ষেত্রে হয়তো বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু সেটাকেও বসে সমাধান করব, বা সেটার বিষয়ে যদি আমাদের কিছু বলার থাকে, সামনে গোল টেবিলে আলোচনায় বসে বলবো দাদা ভাইয়ের মতো। তাতে বেশি গ্রহণযোগ্য হবে নাকি বাইরে বেরিয়ে চিৎকার করলে গ্রহণযোগ্য হবে? কিছু হবে না। চিৎকার করে কি লাভটা হবে? কিছু হবে না, কিছু লাভ হবে না। আবার যখন দেখবেন এখানেও বিজেপি সরকারে চলে এসছে, আরো ভোগে, কিছু লাভ হবে না। তাহলে আমরা কেন একটা জাস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে বিষয়টাকে দেখবো না? কেন আমরা সবসময় ওই অ্যাঙ্গেলে ভাববো? আবার বলছি, কোনো পলিটিক্যাল পার্টির সম্পর্কে প্রশ্ন থাকতেই পারে কোনো ইস্যুতে। তো প্রশ্ন থেকে চিৎকার করে করে তার সঙ্গে শত্রুতা বাড়াবো, নাকি তাদের সঙ্গে সহমতের ভিত্তিতে পাশাপাশি গিয়ে আলোচনার টেবিলে বসে আমাদের দাবিগুলোকে আদায় করে নিয়ে আসবো? কোনটা বুদ্ধিমানের কাজ? কোনটা বুদ্ধিমানের কাজ? বোকামি করছেন, আর আপনাদের বোকামিকে নিয়ে এই পার্টিগুলো বেশ পলিটিক্যাল ফায়দা তুলছে, লাভ হচ্ছে ওদের, আপনাদের কিছু লাভ হচ্ছে না। এই বাংলাতেও তো দিদিকে খুব সাপোর্ট করেন। কি হয়েছে মুসলিম কমিউনিটির? কিছু হয়েছে? অবৈধ নিয়মে কিছু ওই ওবিসি সার্টিফিকেট পাইয়ে দেওয়া হয়েছে, সেটাও তো বাতিল হয়ে যাচ্ছে। অবৈধ নিয়ম তো নিয়মই করা হয়নি, তো কিচ্ছু চলবে না। কিচ্ছু করেনি এই কমিউনিটির জন্য এই বাংলাতেও, শুধু বোকা বানিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা। তো ওখানেও চলছে, দেশের অন্যান্য প্রান্তেও চলছিল কম বেশি। তো সেখানকার মানুষও বুঝতে শুরু করেছেন, ইমাম সাহেবরা বুঝতে শুরু করেছেন, জাস্ট একটা পলিটিক্যাল পার্টি, একটা সরকার, এই অ্যাঙ্গেলে ভাবতে শুরু করেছেন, যেটা সবার আগে ভাবা দরকার। অন্যান্য সব গোড়ামি, অন্ধত্ব, এইসবগুলোকে দূরে ঠেলে যা দাবি বাবা, আমি বসে আলোচনা করব এবং বসার যোগ্যতা অর্জন করব, আস্থা অর্জন করব। তার জন্য আমাদেরকে যা করার করতে হবে। সেটা না করে দূরে 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 থেকে কি লাভ? ওই দূরেই থেকে যাবেন, দূরেই থেকে যাচ্ছেন, কিচ্ছু করতে পারছেন না। আলটিমেটলি কমিউনিটির ক্ষতি হচ্ছে। ইমাম সাহেব দেরিতে হলেও বুঝেছেন, বলছেন যে প্রথমবার আমি বিজেপিকে ভোট দিচ্ছি। আবার বলবো, দেরিতে হলেও বুঝেছেন। আমাদের অত ভাবার দরকার নেই। যে কোনো পলিটিক্যাল পার্টি এক্স ওয়াই জেড যে থাকবে, আমরা উন্নয়নের নিরিখে আমরা তাদের সঙ্গে থাকবো, উন্নয়নের নিরিখে আমরা সাপোর্ট করব, আমরা আলোচনার টেবিলে বসার যোগ্যতা অর্জন করব, আমরা যাব আমাদের মতো করে করব, আর দেশকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করব। এটাই তো সব থেকে বুদ্ধিমানের কাজ। সংখ্যালঘু হয়ে কি আবার সংখ্যা গুরুকে চমকে ধমকে দিবেন নাকি? এটা কোনো ইকুয়েশন বলে, কোনো অঙ্ক বলে? সংখ্যালঘুরা একবার সংখ্যাগুরুকে সব মানে টপকে উঠে চলে যাবেন? পারেন কখনো? সম্ভব? সব থেকে বুদ্ধিমানের কাজটা কি? সঙ্গে সামিল হয়ে উন্নয়নে থাকো, নিজেদের দাবি দাওয়াগুলো অনেক সহজে আদায় করতে পারবেন। তা নাহলে কি করে সম্ভব? যেদিন তারা বুঝবেন, সেদিনই কমিউনিটির উন্নতি হবে। আর সেদিন এই সস্তার রাজনীতি যারা করছেন, তাদের রাস্তা বন্ধ হবে। এই বাংলাতেও এর কিন্তু খুব জরুরি। তবে দিল্লিতে সংখ্যালঘুরা যেভাবে বুঝতে শুরু করেছেন, এই বোধ বুদ্ধি যদি আসে, তো এই যে ইমাম সাহেব, উনি তো যাবেন, মানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। এবার যদি ইমাম সাহেবদের কিছু ব্যাপার বলা থাকে, নিশ্চয়ই উনি সামনে থেকে বলতে পারবেন
সামনে থেকে বলতে পারবেন এবং ওনার যা সদিচ্ছা সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে প্রধানমন্ত্রীর কাছে, তিনিও সেদিকটা দেখার চেষ্টা করবেন। এটাই তো বুদ্ধিমানের কাজ না। উনি এই করেছেন কোন সালে, 2002 সালে, ওনার সঙ্গে আর মিশবো না, সে বিষয়ে দাঙ্গা করেছেন, এক্ষুনি বলা শুরু হবে, এক্ষুনি দাঙ্গা করেছেন না করেছেন, কোর্টের বিচার হয়েছে, খালাস হয়ে গেছে। আরে কোর্টের রায়গুলোকে তো আমাকে মান্যতা দিয়ে, কোর্টের রায়কে মান্যতা দেওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে দেশটা তো মানে আমরা তো দেশের মেম্বার, মানে মানুষ তো আমরা কোন একটা পার্টিকুলার ইস্যু 20 বছর আগে ঘটেছে সেটাকে আমরা আঁকড়ে পড়ে থাকবো না, সেগুলো যেগুলো যা হয়েছে যদি বিচার্যের কোনো বিষয় থাকে সেগুলো বিচার পর্বে নিয়ে যাওয়া, আর যদি বিচার হয়ে গিয়ে থাকে সেটাকে মেনে নেওয়া, সবকিছু মেনে নিয়ে আমরা আরো সামনের দিকে তাকাবো। আমরা সামনের দিকে তাকাবো, সেটা তাকালে কি বুদ্ধিমানের কাজ, নাকি আমরা পেছন দিকে তাকাবো? কোনটা বুদ্ধিমানের কাজ? সামনের দিকে তাকানোটা বুদ্ধিমানের কাজ, তো সেটাই করছেন। কিন্তু এখানকার পলিটিক্যাল পার্টি যেগুলো আছে সেগুলো তো তাকাতে দিবে না, সেগুলো সবসময় পিছন দিকে তাকানোর জন্য তারা করবে না, আর কিছু ভয় দেখাবে, আর সেই পাল্লায় পড়ে কিছু লোক লাফাচ্ছেন, ঝাঁপাচ্ছেন। এই ইমাম সাহেবকে নিয়েও দেখছি কেউ কেউ প্রশ্ন তুলেছেন, উনি কি ইমাম? কিন্তু আমার তো মনে হয় খুব 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 ভালো বুদ্ধিমানের কাজটা করছেন এই ইমাম সাহেব, এবং দেরিতে হলেও বুঝেছেন। প্রত্যেকের বোঝা উচিত, জাস্ট একটা পলিটিক্যাল পার্টি হিসেবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে দেখা উচিত ওইসব ধর্মীয় গোড়ামি, অন্ধত্ব আর কিছু কিছু ইস্যু, বিতর্ককে মানে দূরে ঠেলে, আবার বলছি বিতর্ক থাকলে তার সমাধান করতে পারেন, বিচারের জায়গা নিয়ে যেতে পারেন, কিন্তু সেটাকে আঁকড়ে পড়ে থেকে আখেরে সবকিছুকে সর্বনাশ করে যাব, ভবিষ্যৎটাকেও আমরা উপেক্ষা করে যাব ওই কিছু বিষয়কে বগলের মধ্যে চেপে রেখে, এটা সব থেকে মূর্খের কাজ। সেই কাজটা এই কমিউনিটি করছে এখনো পর্যন্ত। তবে এই বাংলার মুসলিমদের বোঝা উচিত, যদি তারা তাদের নিজস্ব কমিউনিটির জন্য অন্তত পক্ষে মঙ্গল চেয়ে থাকেন। আমি আবার শেষ একটা কথা বলে দিই, আমি শুধু বিজেপি, কেউ বলবেন ও আপনি তাহলে বিজেপির হয়ে কথা বলছেন না। বিজেপি, আমি বলছি XYZ যে কোনো পার্টি যখন আসবে, যখন তারা পলিটিক্যাল পার্টি হিসেবে রেজিস্টার্ড হবে নির্বাচন কমিশনের আন্ডারে, প্রত্যেককে একটা পলিটিক্যাল পার্টির অ্যাঙ্গেলে জাস্ট দেখা উচিত, আর তাদের উন্নয়নের নিরিখে তাদেরকে দেখা উচিত, ছোট ছোট বিতর্ক বা এইসবগুলোকে উপেক্ষা করে, তবেই মঙ্গল। নাহলে দিনরাত চিৎকার করবেন আর পড়ে পড়ে কাঁদবেন, উন্নতি কিছু হবে না। দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।